আমি হলাম সাগর, একজন সার্ভাইভাল প্রশিক্ষক ও বন্য প্রাকৃতিকের গাইড। আমি বিশ্বের বিভিন্ন প্রান্তে আদিবাসী জনগোষ্ঠীদের সঙ্গে বাস করেছি আর তাদের শতানন্দী প্রাচীন বেঁচে থাকার কৌশল শিখেছি। এবার আমি যাচ্ছি পৃথিবীর সবচেয়ে কঠিন ও প্রতিকূল রেন ফরেস্টে, যেখানে টিকে থাকার জন্য আমাকে আমার জ্ঞান, সাহস, ধৈর্য এবং দক্ষতার সর্বোচ্চ পরীক্ষা দিতে হবে। স্থানীয়দের ঐতিহ্যবাহী কৌশল ব্যবহার করে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রকৃতির সবচেয়ে কঠিন পরিবেশেও একজন সত্যিকারের হয়ে উঠে যায় আদিম জীবন রক্ষা। আমি এখন ডেরিয়ান গ্যাপের একেবারে মাঝে আছি, পূর্ব দিকে যাচ্ছি। এই এলাকাটি অপহরণকারী এবং স্থায়ী গরিলা গোষ্ঠীর জন্য কুখ্যাত। এখানে অনেক অভিযাত্রী তাদের জীবন হারিয়েছে, আমি হারাতে চাই না। জঙ্গলে নানান রকম বিপদ লুকিয়ে থাকে, তবে এখানে এমন কিছু সম্পদ রয়েছে যেগুলো দিয়ে আমি একটি সুরক্ষার ক্যাম্প বানাতে পারবো। এটি এম্বেরার গুরুত্বপূর্ণ ঘর তৈরির উপকরণ। এই লতা, যার নাম বেহুক লতা, লম্বা, চিকন আর খুব শক্তিশালী। এটি খুব নমনীয় আর এটি দিয়ে ঝুড়ি বোনা যায়। এটা এতটাই ভরসাযোগ্য, এই উপাদানটি এম্বেরা তাদের ঘর তৈরিতে ব্যবহার করে। রেন ফরেস্টের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রয়োজনীয় প্রায় সবকিছুই জঙ্গল আপনাকে দিতে পারে, খাবার, আশ্রয় ও ওষুধ। আর যদি আপনি এটিকে চিনতে না পারেন, এখানে এমন অনেক প্রাণী আছে যারা আপনার প্রাণ কেড়ে নিতে পারে। এই জঙ্গলে প্রাণঘাতী কিংকবরা সাপ বাস করে আর হায়না। পাশাপাশি এখানে মানুষটুকু কুমিরেরও বসবাস রয়েছে। এমন পরিবেশে টিকে থাকার জন্য স্থানীয় জ্ঞান ও নলেজ খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানকার অনেক ক্যাম্বেরা মানুষের মতো আমিও পায়ে হেঁটে জঙ্গলে এগিয়ে যাচ্ছি। জীবনের অর্ধেক সময় আমি ঠিক এভাবেই কাটিয়েছি। এমন গরম ও আর্দ্র পরিবেশে বুট পরলে রোগ আর ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি থাকে। এটা আমার জেনে শুনে নেওয়া একটা ঝুঁকি। বন্য প্রাণীদের পাশাপাশি এখানে ডেরিয়ানের সবচেয়ে বড় বিপদ হলো পথ হারিয়ে ফেলা। এই গোলকধারার মতো জঙ্গলে অনেক অভিযাত্রী চিরদিনের মতো নিখোঁজ হয়ে গেছে। মার্কিন সেনাবাহিনীর একটি অভিযান এতটাই হতাশা হয়ে উঠেছিল যে তারা মানুষের মাংস খাওয়ার কথা ভাবতে শুরু করেছিল। এইসব বিপদের থেকে বাঁচার জন্য আমি ঠিক করেছি একটি নদী খুঁজে বের করব আর যতটা সম্ভব জলপথ ধরে পূর্ব দিকে এগিয়ে যাব। তবে ব্যাপারটা এতটাও সহজ হবে না। এই বছর অনেক বেশি খরা হয়েছে আর যে জলপথগুলো আমাকে নদী পর্যন্ত নিয়ে যেতে পারতো সেগুলো শুকিয়ে গেছে। একদম খোলা ময়দান। এখন আমাকে একটা নদী খুঁজতে হবে, পাশাপাশি খাবারও জোগাড় করতে হবে। আর মনে হচ্ছে ভাগ্য আমার সঙ্গ দিচ্ছে। জঙ্গলে আমি এত সুস্বাদু খাবার পাবো আমি সত্যি নিজেও ভাবতে পারি। দেখতে পাচ্ছি এটা একটা পাম ট্রি বা খেজুর গাছ বললেই চলে। এটা শুকনো শুষ্ক এলাকাতে হয়। খিদে প্রচুর লেগেছে, তো আমি ভাবছি এই ফল দিয়ে আমাকে আজকের দিনটা বের করাতে হবে। আমার মনে হয় না যে আজকে আমার নসিব আর কোনো কিছু লাগবে। এই যে আমি এতগুলো পেড়ে নিয়েছি। সত্যি আমি ভাবতে পারিনি জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা ফলকে খুঁজে পাবো। এটা একদম সারপ্রাইজের থেকেও কম নয়, তার কারণ এরকম জঙ্গলে, খোলামেলা জঙ্গলে যেখানে কোনো কিছুই পাওয়া যায় না, সেখানে আমি এটা পেয়েছি। এটা আমার নসিব বা ভাগ্য বলতে পারো। এগুলো শক্ত, লালচে আর উপরে শ্বাসে ভরা। বিশ্বজুড়ে জনপ্রিয় খেজুর ক্যান্ডি হিসেবে পরিচিতি হওয়ার আগেই এই ধরনের বুনো খেজুর একসময় রাজা বাদশাদেরও খাবার ছিল। আমি ভাবতে পারিনি এটা এতটা মিষ্টি আর এতটা সুস্বাদু হবে। ওয়াও, এটা তো দারুণ টেস্টি। এটা খেয়ে মনটা একদম খুশি হয়ে গেল। আর কি চাই? জঙ্গলে এমন জিনিস পেলে সত্যিই খুব দারুণ লাগে। এটা খেয়ে আমার শক্তি আর সাহস দুটোই বেড়ে গেছে। এবার সামনে এগিয়ে যাওয়া উচিত। এবার একটি নদী খুঁজে বের করতে হবে, এমন নদী যেমন কোনো মহাসড়কের থেকে কম নয়। আর সেখানে পৌঁছানো খুব কষ্টসাধক কাজ। আমি এম্বেরার বহু পথচিত্র অনুসরণ করে এগিয়ে চলেছি। আমি টানা 8 ঘন্টা ধরে হাইকিং করছি, তাই খুব শিগগিরই খাবার আর জলের প্রয়োজন হবে। এখন সবচেয়ে জরুরি হলো ক্যাম্প বানানোর জন্য একটি উপযুক্ত জায়গা খুঁজে বের করা। আমার শক্তিও ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর অন্ধকারও নেমে আসছে। আমি ঠিক কোথায় আছি সেটাও বুঝতে পারছি না। কালকে খুঁজে বের করানোর চেষ্টা করব। আজকের রাতটা আমাকে এখানেই কাটাতে হবে। আমি এই জায়গাটাকে পরিষ্কার করব আর আশা করছি ততক্ষণ অন্ধকার নেমে আসবে। তবে সবার আগে আমাকে এখানটা পরিষ্কার করে নিতে হবে। রেন ফরেস্টে খুব তাড়াতাড়ি সূর্য ডুবে আর আমি তখন ক্যাম্প বানাতে চাই না, যখন মাটিতে ওত পেতে থাকা বিপদ আমাকে দেখতে না পায়।
এই জায়গাটি যত বেশি পরিষ্কার থাকবে ততটাই জঙ্গলের পোকামাকড় ও অন্যান্য ছোট ছোট প্রাণী খুব কম আসবে। আমার ক্যাম্পের ডিজাইন খুব সিম্পল। 4টি কর্নারে খুঁটি আর 4টি আড়াআড়ি বিম লাগবে, যেগুলোকে একে অপরের সঙ্গে লতা দিয়ে বেঁধে দিতে হবে। ওকে, এতটা ঝুঁকি থাকা সত্ত্বেও অ্যাম্বেরা ট্রাভেলার্স খুব তাড়াতাড়ি মাটির উপর ক্যাম্প বানাতে পারে। আর মাত্র কয়েক মিনিটের মধ্যে রাত হয়ে যাবে, তাই আগুন জ্বালানোর জন্য আরও আমাকে কাঠ সংগ্রহ করতে হবে। ওকে, এরপর আমি লতা দিয়ে চারিদিকটা বুনে দেবো, তারপর কাঁচা ডালপালা উপরে চাপিয়ে দেব। হয়ে গেছে। এরপর আমাকে কাঠ সংগ্রহ করে আগুন জ্বালাতে হবে, কিন্তু এই আর্দ্র পরিবেশে আগুন জ্বালানোটা খুব কঠিন হবে। এই শুকনো ঘাসগুলো আমার প্রয়োজন মেটাবে। এই জঙ্গলে এটি একমাত্র উপাদান যা সামান্য একটি ফুলিং থেকে সহজে আগুন জ্বালাতে পারে। এগুলো অনেক পুরনো আর শুকনো ঘাস। এটি অত্যন্তই মূল্যবান উপাদান। এটি সম্পূর্ণ শুকনো হতে হবে। আমার হাতের ঘাম আর্দ্রতায় সবকিছু নষ্ট করে দিতে পারে। এটাকে আমি হাতে করে ঘষে একটু শুকিয়ে নিচ্ছি। এইভাবে ঘষলে স্যাঁতস্যাঁতা ভাবটাও কমে যাবে। তো এই যে কুটিগুলো নিলাম, এটা থেকে আমি আগুন খুব ভালোভাবে ধরাতে পারবো। আর একটা পাখির বাসা পুড়িয়েছিলাম ওখানে, যেটা আমার কাছেই ছিল। তো এইটার মধ্যে আমি একটা ফায়ার পিস্টন বানাবো। কিছুক্ষণ আগে আমি এটাকেই খুঁজছিলাম। শুরু করছি। কাঠ লাইটারের মতো হয়, আর এটা আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। আমি যদি এটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আগুন জ্বালানো সম্ভব। लगता है अंदर से लग गया। ये देखो बहुत छोटा सा दिख रहा है। ये देखो धुआं उड़ रहा है। धुआं से तार माने আগুন জ্বলবে। আগুন জ্বালানো আমাদের আদিম জীবনের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত করে। এটি একটি রীতি, আবার একই সঙ্গে এটি বাস্তবে প্রয়োজন। এতে আমি খাবার বানাতে পারবো আর শিকারী প্রাণীদের থেকেও দূরে থাকতে পারবো। ওকে, তো আগুন জ্বলে গেছে। বাইরের দৃশ্য একদম চারিদিকে অন্ধকার ছেয়ে আসছে। কেউ কোথাও নেই এখানে, একদম নীরব জঙ্গল। হালকা সন্ধে হয়েছে। আর কিছুক্ষণ পর এই যে লাইট দেখা যাচ্ছে, এই লাইটও দেখতে পাবো না। এই আগুন দিয়ে আমাকে পুরো সারা রাতটা কাটাতে হবে। খিদেও প্রচণ্ড লেগেছে। এখন বেশি রাত হয়নি, চেষ্টা করব আমি এখন থেকে বেশি ঘুমোনো। কারণ মধ্যরাতের দিকে আমার মনে হয় না যে এখানে আমি ঘুমোতে পারবো। তার কারণ মধ্যরাতে আমাকে চুপচাপ বসে থাকতে হবে। তাহলে এখন আমি চেষ্টা করবো যে এখন একটু ঘুমিয়ে যাই। এটা সামনেই থাকবে, আগুন জ্বলছে। এরপর এখানে একটা ছোট্ট করে ঘুম দেব। রাত 2টো বাজছে। আমার ক্যাম্পের বাইরে মনে হয় কোনো একটা প্রাণী এসে আছে। আমি বুঝতে পারলাম, তাই হঠাৎ করে উঠে গেলাম। এই দেখো, গায়ের লোম পুরো শিউরে উঠছে। জানি না ওটা কি, আমি দেখতে পাচ্ছি না। আমার কাছে ক্যামেরা লাইট ছাড়া আর কোনো কিছু লাইট নেই। কি হতে পারে? আমার মনে হয় ওটা
শেয়াল বা অন্য কিছু হয়তো হতে পারে, সেরকমই মনে হলো, কিন্তু আমি একদম কনফার্ম না যে ওটা সত্যিই কী ছিল। যাই হোক, ও মনে হয় চলে গেছে, তো ওকে নিয়ে আর ভেবে লাভ নেই। তো আজকে রাতটা সত্যিই খুব খারাপ, এতটাই খারাপ বলার মতো নয়। তো যাই হোক, যত তাড়াতাড়ি সকাল হবে তত তাড়াতাড়ি আমার মঙ্গল হবে। আর কিছুক্ষণ আর ঘুমবো না, এরপর চুপচাপ বসে থাকবো। সকাল হতে স্বস্তি ফিরে এলো, আর শুকনো পাতার নিচে আমি খাবার মতো কিছু একটা দেখতে পেলাম। এটি বুলফ্রগ, যেটাকে খাওয়া যায়। এদের গায়ের রং জলপাই সবুজ, বাদামি আর গায়ে কালো দাগ, আর মাথা থেকে পিঠ পর্যন্ত হলুদ লম্বা দাগ। এটা আকারে বেশ বড় আর শক্তপুক্ত। তো এটাকে আমি এখন খাবো, তার কারণ আমার প্রচুর খিদে লেগেছে। প্রজনন মৌসুমে এদের ডাক ষাঁড়ের গর্জনের মতো গভীর ও জোরালো শোনায়, তাই কিছু এলাকায় এরা ষাঁড়ব্যাং নামে পরিচিত। শুধু জীবন মরণের পরিস্থিতিতে এমন কাজগুলো করবেন। প্রথমে এর উপরের শক্ত চামড়াটা খুলে নিতে হবে, তারপর এর পেটের ভেতর নাড়ি ভুড়ি বের করে সোজা আগুনের উপরে দিয়ে দেবো। তো আমার কিন্তু এটা ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি এখন খেয়ে দেখবো কেমন লাগছে। তো এই যে মাংস পেশি একদম পুরো ফ্রাই হয়ে গেছে। এটা দারুণ টেস্ট। সত্যি মনে হচ্ছে যেন আমি ঐতিহাসিক যুগে এসে পড়েছি। খাবার পেলে দিনটা ভালোই কেটে যায়, কিন্তু রাত নামলে সব উৎসাহ শেষ হয়ে যায়। তো আমার খাওয়া একদম রেডি, পুরো পেট ভরে গেছে। জল একটু হলে ভালো হতো, কিন্তু জল আমার কাছে এখন নেই। এরকম আগুন জঙ্গলের মধ্যে জ্বালিয়ে রাখবেন না, তার কারণ জঙ্গলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, আর হাজার হাজার হেক্টর জঙ্গল পুরো তছনছ হয়ে যায়। এরকম অবস্থায় এটাকে ছেড়ে দিয়ে যাওয়া যাবে না, তাই এটাকে আগে নিভিয়ে দিতে হবে, তারপর এখান থেকে বেরোতে হবে। তো আজকে আমি এই ক্যাম্পটাকে টাটা বাই বাই করবো, তার কারণ আমার এখানে রাত কাটানো হয়ে গেছে, আমাকে এরপর যেতে হবে। রাতটা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু সকালটা আসা। এবার সামনে অপেক্ষা করছে নতুন পথ আর নতুন অভিযান। আমি এখন পূর্ব দিকে এগোচ্ছি। সকালের সময়, তাই যতটা সম্ভব বেশি দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি নদীর থেকে অনেকটাই দূরে আছি, তাই আমাকে সব সময় খাবার আর জলের খোঁজ করে যেতে হবে। এমন পরিস্থিতিতে সারাদিনে অন্তত 2 লিটার জল ঘামের সঙ্গেই বেরিয়ে যায়। জল না খেলে শরীর পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে পড়ে, আর এই তীব্র গরমে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে। সামনে এগিয়ে যাওয়ার আগে আমাকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। একটানা হাঁটার ফলে আমার শরীরে খুব খারাপ প্রভাব পড়েছে, শরীরে কাটা ছেঁড়া আর ক্ষত রয়েছে। কিন্তু জঙ্গল যেমন আঘাত করে, তেমনি জঙ্গল আবার চিকিৎসাও করে। আমার ঠিক এটাই দরকার ছিল। এই দেখুন, এটা পুরনো মাশরুম। তো এই মাশরুমটা আমি তুলে দেখাচ্ছি। এই মাশরুমটা দেখতে কিছুটা এরকম। তো এটা সাধারণত মোটল মাটি বা পাথর মাটিতে দেখা যায়। একটু পেস্ট করে, এই যে কালকে আমার এইখানটা একটু কাট লেগে গিয়েছিল, কিন্তু জঙ্গলে একটা ছোট কাটই অনেক বড় হয়ে যেতে পারে। একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। তো এই অ্যান্টিবায়োটিকটা এখন জঙ্গলের মধ্যে যে অ্যান্টিবায়োটিক আছে সেটা দিয়ে আমি এখন কাজ চালাবো, তার কারণ যাতে না আমার এই ছোটো কাটা একটা বড় ঘায়ে ইনফেকশনের না বদলে যায়। এটা আমরা প্রাকৃতিকের তৈরি ওষুধ হিসেবে ব্যবহার করি।
এই সংগ্রামের সঙ্গে মোকাবিলা করা সবচেয়ে জরুরি, আর এই মুহূর্তে আমার এটা খুব প্রয়োজন ছিল। এখন একটু স্বস্তি পাচ্ছি। এই ধরনের পরিবেশে ইনফেকশন খুব দ্রুত ছড়াতে পারে, আর এখানে চিকিৎসা পরিষেবার থেকে অনেক দূরে আছি। এটি একটি বড় বিপদ হয়ে উঠতে পারে। এই তরুণ অভিযাত্রীদের মতোই আমিও এম্বেরাদের প্রাচীন সার্ভাইভাল দক্ষতার উপর নির্ভর করছি, আর এই রোমাঞ্চকর জঙ্গল কঠিন চ্যালেঞ্জে অতিক্রম করে চলেছি। সামনের দিকের জঙ্গল অনেক ঘন হয়ে যাচ্ছে। আমি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু একদমই নয়। আমি ভাবলাম যে এই ছোট নদীটা ধরে এগিয়ে গেলে আমি খুব ইজিলি কোনো একটা বড় নদীতে গিয়ে পৌঁছতে পারবো, কিন্তু এখন দেখছি আমি যতটা সহজ ভেবেছিলাম ঠিক ততটা সহজ নয়। তো আমি যেটা সকাল থেকে খুঁজছিলাম মাথায় ছিল যে ব্রাশ করতে হবে আমাকে, তো ব্রাশ করার জন্য একদম পারফেক্ট এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের পাতাগুলো। তো এটা আমি কেটে নিয়েছি। এটা সামনের দিকে আমি একটু ছিলে নেব। এই গাছটা কম বেশি সবাই চেনে। তো এটা দিয়ে ব্রাশ করলে নাকি দাঁত অনেক শক্ত থাকে, একটু তেতো টাইপের, কিন্তু খুব ভালো জিনিস একটা। দুপুর 2টো বাজছে। দুপুর 2টোর পর আমি এই গাছটাকে পেলাম। এই গাছটা দিয়ে আমি এখন ব্রাশ করছি। তো চলো সামনে আগানো যাক। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ব্ল্যাক মাম্বা বা খরির সাপ যেটাকে বলে, তো সেটার খোল। এটা দেখে বোঝা যাচ্ছে যে এই এলাকাটা পুরো ওর। তো এখানে বেশিক্ষণ থাকলে আমাদের ঝুঁকিপূর্ণ হতে পারে, তার কারণ বোঝা যায় না যে কোথায় থাকে। তো এটাকে ছেড়ে এখন আমি সামনে যাবো। ও মনে হচ্ছে এটি ক্রিং ক্রিকেট বা র্যাভিং ক্রিকেট। তো এটা হলো হোয়াইট স্করপিয়ন, বাংলাতে যেটাকে বলছে ভিনেগারুল। এদের দৈর্ঘ্য সাধারণত 3 থেকে 8 সেমি হয়। গায়ের রং কালো বা গাঢ় বাদামি রঙের হয়ে থাকে, আর সামনে ছোট চিমটির মতো অংশ দিয়ে শিকার ধরে। লম্বা চাবুকের মতো লেজ থাকে, তবে এতে হুল নেই। এরা সাধারণত রাতে সক্রিয় থাকে, আর্দ্র জঙ্গলে পাথরের নিচে বা গাছের ফাঁকে লুকিয়ে থাকে। এরা বিপদ অনুভূতি করলে ভিনেগারের মতো গন্ধযুক্ত তরল ছিটিয়ে আত্মরক্ষা করতে পারে, তাই এদের নাম ভিনেগারুল। এরা মানুষের জন্য সাধারণত বিপজ্জনক নয়, তবে এদের বিরক্ত করলে সামনের চিমটি দিয়ে চেপে ধরতে পারে, তাই এদেরকে আমি বেশি বিরক্ত করতে চাই না। এই কাঁটাগুলোকে দেখো, এটা লাগার পরে এটা কিন্তু এদিক থেকে উঠে যাচ্ছে, তাই আর ছাড়তে চাচ্ছে না। তো এই কাঁটাগুলো প্রচুর ডিস্টার্ব করছে আমার। ও এই তো এখানে আছে। এই দেখুন, আমি ঠিক এটাকেই খুঁজছিলাম। এটি একটি লাইফ লাইন, জীবন বাঁচানোর ভরসা। এর মানে হলো পরিবহন, মিষ্টি জল আর মাছ। একটু খাবার জল পেলে খুব ভালোই হতো। এমন একটা জায়গা দেখছি পাথরের, যেখানে মাটির তল থেকে জল বেরিয়ে আসবে। আরে গুড নিউজ, এখানে দেখো, এটা ছোট একটা ঝর্ণা। যদি আমি এখানটায় পরিষ্কার করে একটা ছোট্ট কুয়োর মতো বানাতে পারি, তাহলে এখান থেকে আমি একটু মিষ্টি জল পান করতে পারবো। बहुत सारा पानी।
এটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর নিচের দিকে একটু ডিপ করছি। হয়ে গেছে। এরপর কাদা জলটা বাইরে বের করে দেবো, তারপর কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দেবো। তো আর বেশি নয়, আর 10-15 মিনিট আমি ছেড়ে দেবো, তার কারণ আমি 10-15 মিনিট ওয়েট করতে পারবো। দেখা যাক জলটা কতক্ষণ পর ফিল্টার হয়। 10 মিনিট ওয়েট করার পর ঝর্ণাটা একদম পুরো জলটা ক্লিয়ার হয়ে গেছে। 100%-এর মধ্যে 80% একদম ক্লিয়ার হয়ে গেছে। এই জলটা খাওয়ার উপযুক্ত হয়েছে, তাজা জল। হয়তো এখানে এটাই শেষ সুযোগ পরিষ্কার জল পাওয়ার, তাই যতটা সম্ভব জল আমি পান করে নিচ্ছি। একদম তাজা জল পেয়ে মনটা পুরো খুশিতে ভরে গেল। এই জল সরাসরি ঝর্ণার থেকে প্রবাহিত হয়ে আসছে আর পুরো পরিষ্কারও দেখাচ্ছে, তাই আমি এই জলটাকে পান করার রিস্ক নিচ্ছি। আমি এখন সামনের দিকে যাব, আমার এন্ডিং পয়েন্ট সামনের দিকে হবে। কিন্তু এত গরমে কঠিন পরিবেশে যেতে হলে শরীরে প্রাপ্ত জল থাকা খুবই জরুরি, না হলে আমি বিপদের মুখে পড়তে পারি। আমি এখন রেন ফরেস্টের একেবারে মাঝে আছি আর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছি। আমি যখন নদীর স্রোতের উল্টো দিকে এগোতে লাগলাম, তখন নদীটি আরো চওড়া হতে শুরু করলো। উপকূলে পৌঁছানোর জন্য নদীর স্রোতের উল্টো দিকে এগোনোর একটি নির্ভর পরিকল্পনা করা যেতে পারে, কিন্তু এখানে কিছু নদী এতটা একাবাঁকা বয়ে যায় যে সরল রেখায় 1 কিলোমিটারের দূরত্ব নদীর পথে প্রায় 15 কিলোমিটার হয়ে যায়। তো নদীতে আমি আর যাব না, আমি একটা ছোট প্লেস পেয়েছি যেখানটা আমি খুব ইজিলি উঠতে পারবো। আর কয়েক ঘন্টা পর সন্ধে হয়ে যাবে আর সূর্যের অবস্থান আমাকে বলছে যে আমি কোন দিকে এগিয়ে যাচ্ছি। ওই দেখুন, সূর্য প্রায় ডুবতে চলেছে আর আমাকে এখনো 15 কিলোমিটার সার্ভাইভ করতে হবে। রাস্তা অনেক ঘন হতে চলেছে, আবার এই রাস্তা দিয়ে পারাপার করাটা একদমই অসম্ভব। দুদিন কিছু না খেয়ে এই 150 কিলোমিটার জঙ্গল পায়ে হেঁটে অতিক্রম করাটা এতটাও সহজ ছিল না, কিন্তু আমার গন্তব্যের কথা মনে পড়লে সেই আমাকে জোশ আর উৎসাহ দিচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে 15 কিলোমিটার দৈর্ঘ্য এই খতরনাক জঙ্গল আমাকে পার হতে হবে। এটা খুব কঠিন আর ধীরে এগোতে হচ্ছে। আমার এই যাত্রা সেই সব তরুণদের দ্বারা অনুপ্রাণিত যারা স্ত্রীর খোঁজের আশায় গ্রাম ছেড়ে চলে যায়। উমর গান্ডে বা বিগ ম্যান এই এলাকার একজন সার্ভাইভাল পরিচিতি ব্যক্তি, আর সম্ভবত এই ব্যক্তি অনেক ক্যাম্বেরা উপজাতি পুরুষকে স্ত্রীর খোঁজে উৎসাহ দিয়েছিল, কিন্তু আমি এখানে এই উবর খাওয়ার জঙ্গলে স্ত্রীর খোঁজে আসেনি। बहुत जलन हो रही है। তো এটা একটা ছোট্ট শুঁয়োপোকা দেখতে পাচ্ছ, ক্যাটারপিলার। শরীরে ছোট ছোট লোম আর কাঁটা থাকে যা শত্রুর থেকে রক্ষা করতে পারে। এরা পাতার উপর বসে পাতা খেয়ে বড় হয়। বড় হলে এটি খোলস বদলে মৎস বা প্রজাপতিতে পরিণত হতে পারে। কিন্তু লোম শুঁয়োপোকা শরীরে লাগলে জ্বর বা অ্যালার্জি হতে পারে, তাই এদের থেকে আমি একটু দূরেই থাকবো। আমার মনে হয় সামনে একটা রাস্তা আছে, একদম পুরো রাস্তা। এম্বেরা লোকেদের বেঁচে থাকার দক্ষতার কারণে আমি এই খতরনাক জঙ্গলে কোনো একটা নিরাপদ স্থানে এসে পৌঁছাতে পারলাম। আমি জানি না এটা উমরগান্ডের প্রভাব কিনা, নাকি কোনো একটা রাস্তা আছে জেনে আমার জোশ অনেকটাই বেড়ে গেছে। জোশের মধ্যে খুব তাড়াতাড়ি আমি রাস্তায় চলে এলাম। আমার জঙ্গল অভিযান শেষ, আমি সফল হয়েছি। এটা ছিল এক অসাধারণ
এপিক জঙ্গল জার্নি। যে অভিযান আমার সার্ভাইভাল জ্ঞান ও দক্ষতার পরীক্ষা নিয়েছিল। তবে স্থানীয় কিছু এম্বেরা এই কঠিন যাত্রায় আমাকে অনেক সাহায্য করেছিল। এম্বেরা সত্যি ডেরিয়ানের বিশেষজ্ঞ, আর তারা এখানে ভালোভাবে বসতি গড়ে নিয়েছে। কিন্তু বেঁচে থাকার জন্য তারা আরও অনেক কিছুই করেছে। তারা এই কঠিন যাত্রায় বেরিয়ে এই প্রতিকূল ভূমি অতিক্রম করেছে, যাতে এই সময়ের সঙ্গে সঙ্গে এটি টিকে থাকে। আর আমিও সেই একই সাহস দেখিয়েছি, কারণ আমি একজন প্রাইমাল সার্ভাইভাল।